একটু যদি জানতে চাই যে এর আগে এশিয়ার এই পরাশক্তিদের সাথে ঠিক কতবার মুখোমুখি হয়েছে সেলেসাওরা, আর অতীত পরিসংখ্যানে কোন দল এগিয়ে আছে? ব্রাজিল জাপান ম্যাচ মনে করতেই সবাই সবশেষ যে গত বছর খুব সম্ভবত অক্টোবরে ম্যাচটা হয়েছিল, প্রীতি ম্যাচ। ব্রাজিল হেরেছিল জাপানের কাছে, সেটাই হয়তো সবাই মনে রাখছে যে জাপানের কাছে ব্রাজিল হেরেছে, কিন্তু একমাত্র হার ব্রাজিলের, কিন্তু আর কখনোই তারা জাপানের কাছে হারেনি। ইনফ্যাক্ট এই ম্যাচটা তো ব্রাজিল 2-0 এগিয়েছিল, যেহেতু প্রীতি ম্যাচ ছিল। হাফ টাইমের পরে প্রচুর ফুটবলার সাবস্টিটিউট হয়েছে, তার পরবর্তীতে জাপানের কাছে ব্রাজিল ম্যাচটি হেরে গেছে। তারপর আমরা একটু পরিসংখ্যান দেখাতে চাই। ব্রাজিল ভক্তদের আসলে এই ম্যাচের সবশেষ ম্যাচের হার নিয়ে আপসেট হওয়ার কোনো কিছু নেই। সেটা একটা প্রীতি ম্যাচ ছিল। প্রীতি ম্যাচে কোচরা সব ফুটবলারকে বাজিয়ে দেখার চেষ্টা করেন, সেখানে জয় পরাজয় ছাপিয়ে আসলে পারফরমেন্সটা ইম্পর্টেন্ট থাকে। ওভারঅল যদি আমরা এখন পর্যন্ত দেখি, দুদল 14টা ম্যাচে মুখোমুখি হচ্ছেন, তার মধ্যে ব্রাজিল জিতেছে 11টি, জাপান একমাত্র লাস্ট ম্যাচটি জিতেছে তারা। পরাজয় জাপানের 11টি, স্বাভাবিক, যেটা আমি বলেছিলাম। ড্র হয়েছে 2টি ম্যাচ। এবং বিশ্বকাপ যদি আমরা দেখি, সবশেষ তারা 2006 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচটা ব্রাজিল 4-1 গোলে জিতেছিল 2006 বিশ্বকাপে। তো হেডে কমপ্লিটলি ব্রাজিলের ডমিনেন্স আছে। তবে জাপানকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই। জাপান খুবই শক্তিশালী। গত বিশ্বকাপে যেহেতু তারা স্পেন এবং জার্মানির মতো দলকে গ্রুপ পর্বে হারিয়েছে, তো ব্রাজিলের জন্য ম্যাচটা সহজ হবে না। তবে আমার প্রেডিকশন আসলে ব্রাজিল কিছুটা ফেভারিট এই ম্যাচে অবশ্যই। একদমই তাই, ব্রাজিলকে ফেভারিট হিসেবেই মানছেন অনেকেই, এবং অতীত পরিসংখ্যানও কিন্তু তাই বলছে। জাপানের ম্যাক্সিমাম খেলোয়াড়দের নাকি চেনেন না ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান, এটা কিন্তু একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন। সেক্ষেত্রে এই দলকে কি কোনোভাবে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিচ্ছে সেলেসাওরা? আর জাপানের একাদশ সেক্ষেত্রে কেমন হতে পারে? রায়ান যদি এই কথা বলে থাকেন, এটা আমার মনে হয় তার একটু পড়াশোনা করা উচিত এই বিষয়ে। তিনি হয়তো একটু কম জানেন, কারণ জাপানের প্লেয়াররা সবাই এস্টাবলিশ, সবাই ইউরোপিয়ান লিগে খেলে থাকেন এবং টপ টায়ারে খেলে থাকেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, ফ্রেঞ্চ লিগে খেলেন, জার্মান বুন্দেস লিগায় খেলেন, স্কটিশ প্রিমিয়ার লিগেও 2-1 খেলে থাকেন। তো তাদের খুবই এক্সপিরিয়েন্স একটা দল এবং তারা টপ টায়ারে ফাইট করে অভ্যস্ত। আমরা একটু যদি দেখাতে চাই, তাদের জাপানের ফরমেশনটা কিন্তু একটু ইউনিক। তারা 3 ডিফেন্ডার, 5 মিডফিল্ডার, 2 স্ট্রাইকার নিয়ে খেলে থাকেন। তার মানে এনে যে তারা ডিফেন্সে ছাড় দিয়ে থাকেন, তাদের যে নাম্বার 10 এবং নাম্বার 13 নাকামুরা এবং ডোয়ান, তারা কিন্তু যখন দল ডিফেন্স করে তারা কিন্তু নিচে চলে আসে, তখন তাদের ডিফেন্স কিন্তু 5 জন হয়ে যায়। আবার যখন তারা আক্রমণে চলে যায়, তারা কিন্তু 5 জন মিডফিল্ডে হয়ে যায়। তো এটাই সেই ট্যাকটিক্স। এবং আমি যদি বলি যে জাপানের সবচেয়ে শক্তিশালী জায়গা তাদের লেফট চ্যানেল, তারা লেফট চ্যানেলে খুব অ্যাক্টিভ এবং সেটাই তাদের শক্তির জায়গা। আমার মনে হয় ব্রাজিল মূলত তাদের লেফট চ্যানেলটাই বন্ধ করার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে এটাই আসলে জাপানের সম্ভাব্য একাদশ। একদমই তাই। হাসিনুর, আরেকটু যদি জানতে চাই যে ব্রাজিল জাপান ম্যাচে দুই দলের মাঝে কোন কোন খেলোয়াড়দের দিকে বাড়তি নজর থাকবে, বা কি প্লেয়ার কারা হতে পারেন দু দলের মধ্যে থেকে যদি জানতে চাই। আমি দু দলের 3 জন করে ফুটবলারকে রেখেছি। তবে শুরুতে এটা বলে দিই, 3 জনই কি প্লেয়ার আমি বলছি না 3 জনই স্টার পারফর্মার হবেন, গুরুত্বের বিচারে রেখেছি। আমি একটু প্রথম ছবিটা দিয়ে দেখাতে চাই। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। অবশ্যই ভিনিসিয়াস যে ধরনের ফর্মে আছেন, তার ফর্মটা ব্রাজিল কাজে লাগাতে চাইবে এবং গোল স্কোরিংয়ের কাউন্টার অ্যাটাক থেকে স্পেসটা অকুপাই করার দায়িত্বটা তিনি হবেন। আমি যেমন একটু আগে অ্যানালিসিস করে দেখিয়েছি, কুনিয়া মূলত নাম্বার 10-এ থাকবেন, অর্থাৎ লোন স্ট্রাইকার হিসেবে। তো ভিনিসিয়াস দারুণ ছন্দে আছেন, তার স্পিড, তার ফিনিশিং। এবং ভিনিসিয়াস যে তার বিরুদ্ধে একটা অভিযোগ থাকে ক্লাব ফুটবলে, তিনি একটু সেলফিশ, তিনি সেই জায়গাতে সরে এসেছেন, কিন্তু আমরা প্রচুর তিনি দেখছি তিনি পাসিং করেছেন, একটা অ্যাসিস্টও করেছেন। তো ভিনি থাকবেন। দ্বিতীয় আমরা দেখাতে চাই, দ্বিতীয় স্পটে আমি রেখেছি গ্যাব্রিয়েল মাগালাইসকে। তিনি ডিফেন্ডার। আমি যেটা আগেও বলেছিলাম যে জাপান প্রচুর অ্যাটাক করে থাকে ডিবক্সের বাইরে থেকে এবং তারা ডিবক্সে প্রচুর থ্রু পাসও দিয়ে থাকে। তো ডিফেন্ডারদের আসলে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। মার্কো নিউজের চেয়ে গ্যাব্রিয়েল মাগালাইস বেশি ভালো ফর্মে আছেন, তো তার পারফরমেন্সটাও খুব জরুরি। এর আগের 2টা ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন আর্সেনালের এই সেন্টার ব্যাক। আমার মনে হয় এই ম্যাচেও তার পারফরমেন্সটা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আরেকজনকে আমি রেখেছি ড্যানিলো মেকশিফট হিসেবে রাইট ব্যাকে খেলছেন। তিনি মূলত সেন্টার ব্যাক, ক্যারিয়ারের শুরুতে যদিও তিনি রাইট ব্যাক ছিলেন, তার পারফরমেন্স কিন্তু খুব যে বিশ্বকাপে ভালো ছিল তা নয়। আমি কিন্তু বলছি না তিনি স্টার পারফর্মার হবেন, কিন্তু জাপান যেহেতু লেফট চ্যানেল দিয়ে আক্রমণ করে বেশি, তাদের লেফট জোনের ফুটবলাররা বেশি শক্তিশালী, বেশি পরীক্ষিত, ভালো। সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় ড্যানিলো রাইট সাইডে পারফরমেন্স করাটা খুব জরুরি। ড্যানিলো যদি পারফরমেন্সে ভুল করে থাকেন বা তিনি যদি আসলে প্লেয়ার মার্কিং বা গতিতে পরাস্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু জাপান বেশি হুমকি সৃষ্টি করতে পারবে। আমি সেজন্য ড্যানিলোকে রেখেছি। ড্যানিলোর এসিড টেস্ট এই ম্যাচে বলা যেতেই পারে।
আমরা এবার জাপানের খেলোয়াড়কে দেখাতে চাই। শুরুতেই আসবো একজনকে, মাইডা, তিনি স্ট্রাইকার, তিনি সেল্টিকে খেলে থাকেন, খুবই এক্সপিরিয়েন্স স্ট্রাইকার এবং তার প্লেসমেন্ট বা প্লেসিং দুর্দান্ত, থ্রু বল খুব ভালো ইন্টারসেপ্ট করতে পারেন তিনি। তো এই স্ট্রাইকারকে ভালোভাবে সামলাতে হবে। তিনিও লেফট চ্যানেলে খেলে থাকেন, লেফট স্ট্রাইকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তিনি খুব গুরুত্বপূর্ণ হবেন জাপানের জন্য। ফিনিশিংয়ের দায়িত্ব তারই থাকবে। এরপরে আরেকজন আছে, তাকে একটু দেখাতে চাই, আও তানাকা। তিনি হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেডে খেলে থাকেন এবং খুবই এক্সপিরিয়েন্স একটা ফুটবলার। ওয়ার্ল্ড কাপের আমরা এই তার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে, চতুর্থ ম্যাচে প্রতিটাতেই তিনি 7+ রেটিং পেয়েছেন, অর্থাৎ তিনি কনসিস্টেন্ট ভালো পারফরমেন্স করেছেন। সেই জায়গা থেকে আসলে খুব গুরুত্বপূর্ণ তিনি হবেন। এরপরের ফুটবলারকে আমরা দেখাতে চাই কেইচোরো নাকামুরা, তিনি লেফট উইঙ্গার। এই লেফট উইঙ্গারটা দুর্দান্ত, তিনি ফ্রান্সের ক্লাবে খেলে থাকেন এবং রেইমসে খেলে থাকেন, ফ্রেঞ্চ লিগের ফুটবলার। তিনিও এক্সপিরিয়েন্স এবং তার গতি কিন্তু অসাধারণ। সেই জায়গা থেকে কিন্তু লেফট চ্যানেলের এই 3 ফুটবলারকে আমি রাখছি যে জাপানের তারা গুরুত্বপূর্ণ বা কি ফুটবলার হতে পারে। আমার মনে হয় ব্রাজিলের এই 3 ফুটবলার কঠিন পরীক্ষা নিতে পারে। এবং তাছাড়া আরেকটা জিনিস আমি মেনশন দিতে চাই দর্শকদেরকে, যে আসলে ব্রাজিলে সেইভাবে জাপানে আসলে সেইভাবে একক কোনো সুপারস্টার নেই, তারা টিম গেম প্লে করে থাকে। অর্থাৎ এই 3 জনকে আমি মেনশন করেছি বিধায় এই 3 জনের যে মূল খেলোয়াড় সেটা ভাবার সুযোগ নেই। তারা টিম গেম প্লে করবে এবং যে কোনো সময় যে কেউ থ্রেট আদায় করতে পারে। তবে এই 3 জনের দিকে বাড়তি নজর রাখা যেতে পারে।